নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ আমরা এখানে একত্রিত হয়েছি গভীর আবেগ, ইতিহাস ও আত্মপরিচয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সগৌরবে উদযাপন করার জন্য। ভাষা কেবলই যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের চিন্তা, সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের পরিচয় বহন করে। আজকের এই অনুষ্ঠানে মাননীয় বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক মনতোষ দাশগুপ্ত মহাশয়। তিনি মোদক ট্রেনার একাডেমির অ্যাডভাইজারি বোর্ডের মাননীয় সদস্য। রামকৃষ্ণানন্দ চেয়ার প্রফেসর হিসেবে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতায় তিনি দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্সি কলেজে দীর্ঘ সময়কাল ধরে অধ্যাপনা করেছেন। এছাড়াও তিনি আরো একাধিক প্রখ্যাত কলেজ ও বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন সময়ে অধ্যাপনা করেছেন। অবসর গ্রহণের পরেও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদান করে জ্ঞানের আলো ছড়িয়ে চলেছেন এবং সমৃদ্ধ করে চলেছেন বিভিন্ন শিক্ষার্থীদের। তার প্রায় 40টি গ্রন্থ রচনার মধ্য দিয়ে অধ্যাপক দাশগুপ্ত মহাশয় সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। এমন একজন জ্ঞানী, অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্বের কাছ থেকে আজকের এই বিশেষ দিনে মাতৃভাষার গুরুত্ব, ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে মূল্যবান বক্তব্য শোনার সুযোগ সত্যি আমাদের কাছে এক অতি বিরল সৌভাগ্য। তার কথামালা আমাদের ভাবনার দিগন্ত প্রসারিত করবে এবং মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতাকে আরো গভীর করে তুলবে, এই আমাদের সকলের দৃঢ় বিশ্বাস। এখন আজকের মাননীয় বক্তা অধ্যাপক মনতোষ দাশগুপ্ত মহাশয়কে আন্তরিক অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। নমস্কার। সৌরদীপের কথাতে মনে হলো যে আমি সত্যি খুব বিখ্যাত ব্যক্তি। একটি ঘটনা মনে পড়ছে। প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক জ্যোতি ভট্টাচার্য শিক্ষামন্ত্রী হয়েছেন। তো তাকে বিশ্ববিদ্যালয় সম্বর্ধনা দেবে। আমাদের প্রেসিডেন্সি কলেজের অধ্যাপকদেরও আমন্ত্রণ জানিয়েছে। আমরা গেছি এবং কেমিস্ট্রির যারা আমরা ছিলাম, আমরা সবাই একটা সারিতে বসেছি। আমি বসেছি একেবারে প্রান্তে, শেষ আসনটির আগে, মানে আমার ডান দিক বাঁ দিকে একটি আসন খালি আছে। সেখানে এসে একজন সুবেশ, একেবারে পাট ভাঙ্গা ধুতি পাঞ্জাবি পরা, দেখতে সুন্দর, পায়ের থেকে মাথা পর্যন্ত একেবারে সুন্দরভাবে সুসজ্জিত সুদর্শন ব্যক্তি বসেই আমাকে জিজ্ঞেস করছেন, আপনি? আমি বললাম, আমি এরকম প্রেসিডেন্সি কলেজে কেমিস্ট্রি পড়াই। উনি বললেন, হ্যাঁ, আমি হচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমি বললাম, আমি আপনাকে চিনি। আপনি কি করে চেনেন? আমি পড়াই ইউনিভার্সিটিতে বাংলা, আপনি পড়ান কেমিস্ট্রি প্রেসিডেন্সি কলেজে, আপনি আমাকে কি করে চিনবেন? বললাম, চিনবো না, আপনি একজন বিখ্যাত ব্যক্তি। উনি হেসে বললেন, ও, আপনি যখন আমাকে চেনেন তাহলে আমি নিশ্চয়ই বিখ্যাত। তো আমার সেই ঘটনাটি মনে পড়ে যাচ্ছে যে সৌরদীপের এত কথাই মনে হচ্ছে যে আমি যেন বিখ্যাত ব্যক্তি। তবে হ্যাঁ, সৌরদীপ একটু বাড়িয়ে বলেছে। আমি অবশ্য নারায়ণ গঙ্গুর ক্ষেত্রে বেশি বলিনি, তো কাজে বাড়াবার সুযোগ ছিল না। যাই হোক,
আজকের আলোচনায় আমরা প্রবেশ করি। আজকের মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। সম্মিলিত জাতিপুঞ্জের বিভাগ ইউনেস্কো তারা বলছেন যে রজত জয়ন্তী বর্ষগুলি মর্যাদা সহকারে পালন করতে। রজত জয়ন্তী বর্ষগুলি কিভাবে হয়? কারণ জাতিপুঞ্জ তো 1922 সালে প্রস্তাব নিয়েছিল যে আন্তর্জাতিক ভাষা দিবস। না, 1999-এ ইউনেস্কো প্রথম প্রস্তাব নেয় যে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দরকার। কেন দরকার ভাবলো সেটা আবার পরে বলছি। এবং 1 বছর সময় দিয়ে 2000 সালে তারা প্রস্তাব সমর্থিত হলো এবং সে বছর থেকে তারা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে শুরু করলো। তারপরে জাতিপুঞ্জের সাধারণ পরিষদ অনেক পরে তাকে মান্যতা দিল এই বিশেষ একটি প্রতিবেদনে। সেই প্রতিবেদনটির হচ্ছে 2-166, 2-166 এই প্রতিবেদনের সংখ্যা, প্রতিবেদন সংখ্যা। তাতে তারা এই কি বলে না, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মিলিত জাতি পরিষদের সাধারণ পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি আর কি, জেনারেল অ্যাসেম্বলি তাদের সম্মতি দিল। পুরো রেফারেন্স নাম্বারটা যেটা আমি খুঁজছিলাম, RBS/61/266 ছোট হাতের ই বড় হাতের A/RES/61/266 এই হচ্ছে প্রতিবেদনের ক্রমিক সংখ্যা। এই প্রতিবেদনে তারা সম্মতি দিল এবং তখন থেকে এইটি মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হলো। তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো এই একটু ওদের ভুল হয়ে গেছে, আমি 2022 বলে ফেলেছি, ওটা হবে 2002। ওরা করেছিল 2000, 1999, আর 2000 এরা করেছে 2002-এ। তো প্রত্যেক বছর ওরা একটি নির্দিষ্ট থিম দেয়। প্রথম বছর যে উদ্দেশ্য এবং থিম দিয়েছিল, আমাদের সৌরদীপ যা বলেছেন ঠিক একেবারে সেই কথা, কিন্তু তার সঙ্গে আরেকটি কথা যোগ করেছিল, যে কথাটি এখন আমরা বোধহয় স্মরণ করিয়ে দিতে হবে আমাদেরই দেশের সরকারকে। কি না, মাতৃভাষা তার অস্তিত্বকে প্রকাশ করে। ইট ইজ এ পার্ট অফ ওয়ানস ওন আইডেন্টিটি। মাতৃভাষার হচ্ছে এই গুরুত্ব। তারপরে কথাগুলো যা বলেছিলেন সব ঠিক আছে। আর এই বছর যে থিম দিয়েছে জাতিপুঞ্জ, সেখানে হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন আর এডুকেশন থ্রু ওয়ানস মাদার ল্যাঙ্গুয়েজ। বলছে পৃথিবীর এখনো 40%
মাতৃভাষায় শিক্ষা লাভ থেকে বঞ্চিত, এবং ওরা জাতিপুঞ্জ নতুন প্রজন্মকে আহ্বান জানিয়েছে মাল্টিল্যাঙ্গুয়াল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, এবং প্রতিটি ভাষায় যাতে তারা ডিজিটাইজেশনের সুবিধা পায় তার ব্যবস্থা করার জন্য। তো এই হচ্ছে এবছরের থিম। আমাদের এই অনুযায়ী প্রয়াস চালাতে হবে, চালানো দরকার। আর কি বলছে? বলছে যে মনে করিয়ে দিয়েছে যে এই যে এসেনশিয়াল ফর আইডেন্টিটি, লার্নিং, ওয়েল বিইং অ্যান্ড সোশ্যাল পার্টিসিপেশন, মাতৃভাষা এই জন্য দরকার। আর বলেছে অনগোয়িং সিলভার জুবিলি বছরগুলি আপনারা যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করুন। গত বছর গেছে প্রকৃত সিলভার জুবিলি, এইবারে ওটাকে প্রলং করে ওরা সিলভার জুবিলির মধ্যে ফেলতে চাইছে। এই হচ্ছে আমাদের বর্তমানে মাতৃভাষা দিবসের কথা। এইবার সত্যি বলতে কি, মাতৃভাষার উপরে টান মানুষের ধর্ম। তা তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বা তার সমভাষী যত কম সংখ্যক মানুষই থাকুক না কেন। আমাদের দেশের আদমশুমারি বিভাগ, সেন্সাস ডিপার্টমেন্ট যাকে আমরা বলি, তারা মাতৃভাষার সংজ্ঞা দিয়েছে মায়ের ভাষা। আবিধানিক চূড়ামণি হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষে বলছে, মায়ের কোলে থাকিয়া শিশু যে ভাষা শেখে। এখন মা যদি মুখবধির, আমরা অবশ্য এখন মুখবধির কথাটা ব্যবহার করি না, আমরা বলি শ্রবণ প্রতিবন্ধী, হিয়ারিং ইম্পেয়ার্ড। মা যদি শ্রবণ প্রতিবন্ধী হন, তখন বলছে আশেপাশে আত্মীয়রা তাদের কাছ থেকে ভাষা শেখে। মা যদি বেঁচে না থাকেন, তাহলে ওই একই কথা, ধাত্রীমা বা বাবা অর্থাৎ আশেপাশের কাছ থেকে যে ভাষা তারা শেখে। যদি সে নিজেই হিয়ারিং ইম্পেয়ার্ড বা শ্রবণ প্রতিবন্ধী হয়, তখন সাইন ল্যাঙ্গুয়েজ। কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজকে আমরা যারা এই এখন কিন্তু আমরা প্রতিবন্ধী বলি না, সরকার অবশ্য একটি বিশেষভাবে উপযুক্ত ইত্যাদি বলতে চেয়েছে, সেটাও ঠিক আমরা মনে করি না, আমরা প্রতিস্পর্ধী কথাটা ব্যবহার করি। তো যদি তিনি প্রতিস্পর্ধী হন, সেক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজকে আমরা ভাষার মর্যাদা দিতে বলছি, কিন্তু পৃথিবীর কোনো দেশ এখন পর্যন্ত সাইন ল্যাঙ্গুয়েজকে ভাষার মর্যাদা দেয়নি। লক্ষণীয়, জ্ঞানেন্দ্র মোহন সাহা তার বাংলা ভাষার অভিধানে পরিশিষ্টে এই সাইন ল্যাঙ্গুয়েজকে ভাষা নাম দিয়েছেন। এখন এইখানে আদমশুমারির ক্ষেত্রে কতগুলো অসুবিধে হয়ে যায়। ধরা যাক এই যে সাইন ল্যাঙ্গুয়েজ দিচ্ছে সে তো কোনো ভাষা শেখেনি, তাহলে তার মাতৃভাষা কি হবে? সে তো সাইন ল্যাঙ্গুয়েজ বলতে পারবে না। যে ইংল্যান্ডে থাকে, ইংরেজি তার ভাষা হয়ে গেছে, সে বাংলা হয়তো বলতেও পারে না, লিখতে তো ধরুন পারেই না বললাম, তার ক্ষেত্রে কি হবে? সেখানে সে হয়তো মাতৃভাষা বলল, মায়ের ভাষা বাংলা, কিন্তু সে নিজে তো জানে না। সেই জন্য আমরা প্রস্তাব দিই যে আরেকটি কলাম
আরেকটি স্তম্ভ করুক, যার মধ্যে লেখা থাকবে অনুসৃত ভাষা বা ব্যবহৃত ভাষা, অর্থাৎ আমার মাতৃভাষা, মায়ের ভাষা বাংলা বা হিন্দি যাই হোক, আর অনুসৃত ভাষা বা ব্যবহৃত ভাষা ওই সাইন ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি বা যা কিছু হোক, তা যদি আমরা দিই, এইরকম প্রস্তাব আমরা দিয়ে রেখেছি। জানি না সেসব কখন কি হবে বা কিছু। এত সব ভেবেই কিন্তু ওই যে বললাম যে নাকি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারও কিন্তু নিজের মাতৃভাষার প্রতি আবেগ রয়েছে, সে মাতৃভাষাকে ভালোবাসে। সে যখন শোনে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তখন তার মন নেচে ওঠে। সে হয়তো প্রকাশও করে, মুখে প্রকাশ করতে পারে না, ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু সে প্রকাশ করতে তো উপলব্ধি করতে পারে এবং অন্যভাবে সে তার আনন্দটা প্রকাশ করতে পারে। কবি অতুল প্রসাদ সেন সেই জন্যই এইটির শেষে লিখেছেন যে এই ভাষাটি প্রথম বলে ডাকনু মায়ে মামা বলে, এই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে আদা হাসা। তো এই হচ্ছে মাতৃভাষা সম্বন্ধে সংবেদনশীলতা পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে আসছে পৃথিবীর। আর এইটিকে আরো সুন্দরভাবে, এই যে সংবেদনশীলতাকে আরো সুন্দরভাবে প্রকাশ পেয়েছে রামনিধি গুপ্তের গানে, যে কত নদী সরোবর কিবা বল চাতকি, ধারা জল বিনে কভু মিটে কি আশা। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। কত নদী সরোবর কিবা বল চাতকি, ধারা জল মিটে কভু মিটে কি আশা। এই যে মাতৃভাষা, এই মাতৃভাষা এটি যে নিজের মাতৃভাষাকে আমরা সম্মান করব, নিজের মাতৃভাষাকে ভালোবাসবো, তার সঙ্গে সঙ্গে আমাদের একটি দায়িত্ব আসে। প্রথম যখন ইউনেস্কো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেছিল, তখন তার মধ্যে চার্টারে একটি লেখা ছিল কি, প্রত্যেকটি মানুষ পৃথিবীর প্রত্যেকটি ভাষাকে সমানভাবে সমাদর করবে। নিজের ভাষাকে সম্মান করব 100 বার, কিন্তু অন্যের ভাষাকেও সম্মান জানাতে হবে। এমন তো আছে পৃথিবীর প্রান্তে, কোন প্রত্যন্ত অংশে এমন আছে একজন মানুষ সেই কথাটি বলে, তার মৃত্যুর সঙ্গে সেই ভাষাটি অবলুপ্ত হবে। বহু ভাষা অবলুপ্ত হয়েছে গত 10 বছরে, 1471টি ভাষা অবলুপ্ত হয়েছে। এখনো সারা পৃথিবীতে যে 7111টি ভাষা আছে, মোটামুটি তার বেশি আছে, আরো অনেক। আমাদের এখানেই তো কত হাজারের উপরে ভাষা আছে। ওই 15টি যে ভাষা আমাদের, হ্যাঁ, সেই ভাষা ছাড়াও অনেক ভাষা আছে। বলছে এই শতাব্দীর শেষের সঙ্গে অর্ধেক ভাষা বিলুপ্ত হয়ে যাবে। অনেক ভাষা তো বিলুপ্ত হয়েছে, নিকোবর দ্বীপপুঞ্জের বহু ভাষা এখন আর নেই। তো এরকম অনেক ভাষা তো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সেই ভাষা বিলুপ্ত হয়ে গেলেও আছে। কোথায় আছে? লিঙ্গুইস্টিক ফিলোলজিতে সেই ভাষা বিবরণটি ধরা আছে। কাজেই পৃথিবীর আজকে এই মাতৃভাষা দিবসে আমরা নিজের মাতৃভাষাকে সম্মান জানাবো, নিজের মাতৃভাষায় চিন্তায় আবেগে অভিভূত হব,
এবং দূর দূর প্রান্তে, ওই যে বললাম যেখানে একটি মানুষও যদি থাকে সে তার ভাষা বলছে, সেই ভাষাকেও আমরা সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো। তবেই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষার সার্থকতা। এই যে প্রত্যেক মানুষ যে নিজের মাতৃভাষাকে ভালোবাসে, এই জন্যই কিন্তু অনেক দেশই নিজের নিজের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক ভাষা দিবস তৈরি করে নিয়েছিল। যেমন ফ্রান্স নিয়েছিল 20শে মার্চ, চীন নিয়েছিল আন্তর্জাতিক চীনা মাতৃভাষা দিবস 20শে এপ্রিল, আন্তর্জাতিক ইংরেজি মাতৃভাষা দিবস 23শে এপ্রিল, আন্তর্জাতিক রুশ মাতৃভাষা দিবস 6ই জুন, আন্তর্জাতিক স্প্যানিশ মাতৃভাষা দিবস 21শে অক্টোবর, আন্তর্জাতিক আরবি মাতৃভাষা দিবস 18ই ডিসেম্বর। এই জন্যই ইউনেস্কো ভেবেছিল যে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি দরকার, এবং একটি উপযুক্ত দিনের সন্ধানে তারা ছিল। তারপরে সেই 1971 যখন একটি দেশ জন্ম নিল একটি ভাষার থেকে, যেটি আন্দোলন শুরু হয়েছিল 1952-তে, সেই 21শে ফেব্রুয়ারিকে মর্যাদা দেওয়ার জন্য তারা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলল। এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো হলো, কিন্তু এখন যদি বলা হয় যে মানুষ ভাষা শেখে কি করে, এই যে আমি যে আমার মাতৃভাষা, মায়ের ভাষা বেশ, তারপরে মা কোত্থেকে শিখলে, তার মায়ের কাছ থেকে, তার মা কোত্থেকে শিখলেন, ভাষাটা এলো কোত্থেকে? এর একটি খুব সুন্দর প্রমাণ আছে। মানুষ না শুনলে ভাষা শিখতে পারে না। তাহলে আরেকটা জিনিস হবে, মানুষ ভাষা আবিষ্কার করলো আগে, সে তো আমরা জানি, মানুষ তো আগে কথা বলতে পারতো না, মানুষ আবিষ্কার করলো, কিভাবে আবিষ্কার করলো তারও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তো ভাষা যে মানুষ শুনে শেখে সেইটির একটি প্রমাণ দরকার। এই যে আমরা এতক্ষণ বললাম মায়ের কাছ থেকে শেখা ভাষা ইত্যাদি, এর প্রমাণ কি? আকবরের নবরত্ন সভাতে আকবর একবার প্রশ্ন করে বসলেন, মানুষ ভাষা শেখে কি করে? সবাই বলে উঠলেন পণ্ডিতরা, শুনে শেখে, শুনে শুনে শুনে। আকবর তো, যদি কোনো ভাষা মানুষ না শোনে তাহলে কোন ভাষা শিখবে? তখন যারা সংস্কৃতজ্ঞ তারা বলেন সংস্কৃত ভাষা, যারা মুসলমান তারা, কুরআন লেখা হয়েছে আরবিতে, তারা বললেন আরবি ভাষা। আকবর নিজে নিরক্ষর হলে কি হবে, তার তো ইনকুইজিটিভনেস, কৌতূহল তো সাংঘাতিক। তিনি বললেন প্রমাণ করো। কি করে প্রমাণ করলেন? তিনি কিছু অনাথ ছেলে মেয়ে সংগ্রহ করলেন, যাদের জন্মের পরে বাবা মা মারা গেছে, বাবা মারা গেছেন আগে, মাও মারা গেছে। তাদের নিয়ে তিনি একটি মাঠের মধ্যে একটি সুন্দর বাড়ি তৈরি করে, প্রাসাদোপম বাড়ি, সেখানে রাখলেন। তাকে পরিচর্যা করছে যারা, তারা সবাই শ্রবণ প্রতিবন্ধী। দারোয়ান শ্রবণ প্রতিবন্ধী, এরকম করে কয়েকটা ধাপে একদম সামনে তারা কথা বলতে পারে, কিন্তু তারপর থেকে আর কেউ কথা বলতে পারে না। রাজভোগ খাচ্ছে, সুন্দর ছেলেগুলি হয়েছে দেখতে, ছেলে মেয়েগুলি সুন্দর দেখতে। যখন কথা বলার বয়স হলো তখন নিয়ে এলো তাদের সভায়, একটু আঘাত করলে, একটু চিমটি টিমটি কাটলো, হ্যাঁ দেখা গেল তাদের অনুভূতি আছে, তারা ব্যথা পাচ্ছে, কেঁদে উঠছে বা কিছু, তাহলে অনুভূতি আছে, হাততালি দেওয়া হলো, তারা উত্তর দিল, তার মানে তারা শুনতে পাচ্ছে। কিন্তু নানান চেষ্টা করেও
কথা বলল। এই আকবর প্রমাণ করলেন যদি না শোনে তাহলে পরে কথা বলতে পারবে না। আরেকটি সুন্দর গল্প হলেও সত্যি ঘটনা আছে। আমার বয়সী যারা, তারা নিশ্চয়ই তাদের ছাত্রাবস্থায় একটি উপন্যাস নিশ্চয়ই পড়েছিলেন, দেশে ধারাবাহিক বেরিয়েছিল, পরে গ্রন্থাকারে বেরিয়েছে। সেটি হলো কেতকী কুশারি ডাইসনের নোটন নোটন পায়রাগুলি। নোটন নোটন হচ্ছে কেতকী নিজেই। নোটন অর্থাৎ সে থাকে ইংল্যান্ডে। সে মাকে লিখেছে, মা আমার ছেলেটা বোধহয় কথা বলতে পারবে না গো, কেননা তার বয়স হয়ে গেছে কথা বলার, কথা সে বলে না। মা চিঠিতে লিখলেন, শোনো, তোমার ছেলে দেরিতে কথা বলবে, কারণ ও তো একাধিক ভাষা শুনছে। বাড়িতে একরকম, বাইরে একরকম, তুমি একরকম উচ্চারণ করছো, তোমার বর একরকম উচ্চারণ করছে, ও তো ধরতেই পারছে না যে কোনটা অনুসরণ করবে, একটু দেরিতে করবে। ওটা মানে পত্র উপন্যাস আর কি। মা নোটন মাকে চিঠি লিখছে, মা নোটনকে চিঠি লিখছে। তারপরে নোটনের চিঠি, মা তুমি কত জানো গো, অর্থাৎ দেরিতে হলো তার ছেলে কথা বল। এই হচ্ছে কথা বলা। তাহলে এবার প্রশ্ন হবে যে মানুষ কথা বলা আবিষ্কার করলো কি করে? সে তো নানান ভাবে, অত দূরে আমরা যাব না। মানুষ তো কিছু কথা বলতে শিখেছে তো মানে জীবজন্তুর অনুকরণে। এমনকি এখনো কোনো কোনো জায়গাতে, মানে হাজার খানেক এখনো সারা পৃথিবীতে রয়েছে, যে তারা এই কথা বলে। যেমন এই তুরস্ক, স্পেন, ফ্রান্স, গ্রিস, তার কিছু কিছু পাহাড়ি জায়গাতে 10,000 মতো এখনো মানুষ আছে যারা পাখির ভাষায় কথা বলে। এখন আস্তে আস্তে সেটি লুপ্ত হয়ে যাচ্ছে বলে এইটিকে সংরক্ষণ করার প্রয়াস চলছে। তুরস্কে নিরোসাস বিশ্ববিদ্যালয় এটির কোর্স তৈরি করেছে, এইটি শেখাচ্ছে, যে কেউ গিয়ে শিখতে পারে, এবং ওইসব অঞ্চলের কোনো কোনো স্কুলে এই ভাষা শেখার ব্যবস্থা আছে, পাখির ভাষায় কথা বলে। এইরকম এই জীবজন্তুর থেকে মানুষ ভাষা আহরণ করলো। আর কোত্থেকে আহরণ করলো? এ ভারী মজার জিনিস। এই যদি বলতে হয় তাহলে শুধু এই নিয়েই সারাদিন কেটে যাবে। কিরকম লক্ষ্য করবেন আপনারা, পৃথিবীর প্রত্যেক ভাষায় না মানে নো, যেটাকে বলি আমরা না, মা মানে মাদার, আর বাবা ফাদার প্রায় একরকম। কিরকম? অনেক, অত ভাষার দেবো না, আমি কয়েকটা শুধু বলছি। যে যদি নো অর্থাৎ না, এই যদি আমরা বলি, তাহলে না কিরকম হবে? সেখানে আমরা জানি ইংরেজিতে নো, ফ্রেঞ্চ ভাষাতে নন, জার্মানে নেই, স্প্যানিশে নো, ইটালিয়ানে নো, ডাচে নি, রুশ ভাষায়, যারা মেরা নাম জোকার দেখেছেন মনে আছে, সে রাজ কাপুর শিখেছিল, সেই মহিলা যে নাকি বাঘের খেলা দেখাতো আর কি, নিয়ত, নিয়ত, NJET,
নিয়েত, হিন্দিতে তো নেহি, না জানেনি, হাঙ্গেরিয়ানে নেম, পলিশে নীল, জাপানিজে ইতে। কেন এটা এলো সেটার আবার ব্যাখ্যা আছে। ফিনিশে এই, টার্কিশে নাইর, এইরকম। সংস্কৃতে ন, মা, হিন্দিতে নেহি, না। আর মা, এই মাও পৃথিবীর সমস্ত ভাষাতে প্রায় একই রকম। যেমন যেমন ফ্রেঞ্চ ভাষাতে, ফরাসি ভাষায় মামা, মামান, মেরে, মেরি। স্প্যানিশে মেদের, মামা, মাম্মি। জার্মানে মুতের, মামা, মুত্তি। হাঙ্গেরিয়ানে আন্না, এরকম। আরবিকে উমা, মামা। ইংলিশে আমরা জানি মাদার, মম, মামা, মাম্মি। সংস্কৃতে জননী, ননি, দেখুন, আর অথবা মাতা, এইরকম। আরো অনেক আছে। সব ভাষাতে আপনি যেখানে পর্তুগিজে মাই, রাসানে ম্যাতে, মাম্মা। সুইডিশে মাম্মা, মোর, মর্সা। কেন কেন এই জিনিসগুলো হয়েছে? এই দেখুন, বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলেকে দুধ খাওয়ানো হয়, মা তাকে স্তন্যপান করান, অথবা তাকে ফিডিং বটল দিয়ে, অথবা ঝিনুক দিয়ে, অথবা চামচ দিয়ে তাকে খাওয়াচ্ছেন। স্তন গুজে দিচ্ছেন মুখে, সে আরো খাবে, বা নিপলটা গুজে দিচ্ছেন মুখে, সে খাবে না। তখন সে কি করবে? তার মুখটা আটকানো, শুধু নাকটা খোলা। সে কি করবে? এই বলবে, অর্থাৎ না। আর কি করবে? মাথা ঝাঁকাবে। পৃথিবীর সমস্ত দেশে না বলতে এরকম বোঝায়। দুই একটা ক্ষেত্রে, যেমন চেন্নাইবাসীরা, তাদের কাছে হ্যাঁ হচ্ছে এইটা, না হচ্ছে এটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখুন না মানে এটা, কারণ যখন খাবে না সে কিন্তু মাথা ঝাঁকাবে। এটা তো হলো যখন খাবো না। এবার খাবো, খিদে পেয়েছে, তখন কি করবে? তখন বলবে আম্মা, 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 আম্মা। আপনি যদি কোন দোকানে যান, দোকানে গিয়ে ধরুন একটা দূরের জিনিস কি করে দেখাবেন? ও, এইরকম। আমার একটি পরিচিত গৃহবধূ, তিনি চেন্নাইয়ে থাকতেন, তো ভাষা জানেন না, তো তো বাজারে গিয়ে সেই জিনিস দেখে বলতেন ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সকে কি বলে? ও, ভেঙ্কে কাটে, ভেঙ্কাইয়া ডিডি। তো এই যে, তখন সে বলে দিল, তাহলে আম্মা, এই অর্থাৎ আমি খাবো বা ওই জিনিসটা, এইরকম। তখন মা ভেবে নিল, মা তো কাছে, তাকে ডাকছে, তাকে বলছে, ফলে ওই যে ওটাই হয়ে গেল মা। সারা পৃথিবী ওই জন্যই মাটা একই রকম। এইবার কথা বলতে যখন শিখলো, তখন কি করবে? কথা বলতে চাইছে, তখন ঠোঁট ব্যবহার করছে। এইবার ওষ্ঠ বর্ণ বেরোবে, তখন তো সবে কথা বলছে, তাহলে কি হবে? ঘোষ বর্ণ বেরোবে না, অঘোষ বর্ণ বেরোবে। তাহলে প্রথমেই হবে পা, পা, অথবা ব। মা তো আগেই বলে ফেলেছে, এবার বাবা বলছে দেখো, এবার আমাকে বলছে, আমাকে বলছে, আমাকে বলছে। সব দেশে একই রকম। সেই জন্য দেখুন, সব পৃথিবীর সমস্ত ভাষাতে বাবা একই রকম প্রায়। তো বাবা, না, মা একই রকম। এছাড়া বহু শব্দ দেখবেন পৃথিবীতে
হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত দেখা যায় যে এক ভাষার সঙ্গে আরেক ভাষার মিল। কাজেই এই যে আমরা বলি যে বিশ্ব মাতৃভাষা, অর্থাৎ আমার মাতৃভাষাকে সম্মান জানাতে অন্যের মাতৃভাষাকেও সম্মান জানাবো, এটি কিন্তু এই একটি কমন অরিজিন, অর্থাৎ সমস্ত ভাষার মধ্যে আবার একটি নারীর টান রয়েছে। এই ভাষা এলো কোত্থেকে? এলো মাতৃভাষা দিবস এলো বাংলা ভাষার আন্দোলনের থেকে। বাংলা ভাষার আন্দোলন, সেটা তার আগে অবশ্য একটা ঘটনা ঘটেছিল জানেন, সেটা হচ্ছে 1918 কি 19, যদি আমার স্মরণ ঠিক থাকে, 18 কি 19-এ মোহাম্মদ শহীদুল্লাহ তিনি শান্তিনিকেতনে গিয়েছিলেন। সেখানে একটি সভায় রবীন্দ্রনাথের সভাপতিত্বে শহীদুল্লাহ প্রস্তাব তুলেছিলেন যে বাংলার মানুষের জন্য সমস্ত কাজে কর্মে প্রশাসনে বাংলা ভাষাই ব্যবহৃত হবে বা হওয়া উচিত। 1929 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরুর সভাপতিত্বে জওহরলাল নেহেরুর সচিবত্বে ভাষা কমিশন গঠিত হয়েছিল। তার আগে অবশ্য 1923 সালে মতিলাল নেহেরু প্রস্তাব দিয়েছিলেন হিন্দি হবে ভারতের জাতীয় ভাষা। আর 1929-এ একটি ভাষা কমিশন গঠিত হয়েছিল, তার প্রতিবেদনে হিন্দিকে স্বাধীন ভারতের রাষ্ট্রভাষা হিসেবে সুপারিশ করা হয়, কিন্তু দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতের অহিন্দি বলয় এর বিরোধিতা করে। যাই হোক, সেখানে সেটা তো তখন চাপা পড়ে যায়। 1940-এ লাহোর প্রস্তাবের প্রেক্ষিতে এই দাবি আরো তীব্র হয়। 1940-এ 22 থেকে 24 মার্চ যে মুসলিম লীগের অধিবেশন হয়, সেই অধিবেশনে মুসলিম লীগের মানে সভ্যরা তারা ওই প্রথম তার নিজস্ব একটি হোমল্যান্ড চান। সেই হোমল্যান্ড তাদের নিজেদের বাসভূমি, সেই প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাবটি লেখেন মোহাম্মদ জাফরুল্লাহ খান এবং পেশ করেন অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এ.কে. ফজলুল হক। এই প্রস্তাবের ইংরেজি নাম হচ্ছে লাহোর রেজলিউশন, আর উর্দু নাম হচ্ছে ওরা দিয়েছিল কারদাদ ই লাহোর। এর সঙ্গে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হবার ঘোষণাও করা হয় এবং 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস। এই নিয়ে দেখুন একটা কিরকম সব জিনিসটা কিন্তু একটা গোলমেলে ব্যাপার হয়ে রইল। অর্থাৎ ওইখান সব থেকেই হিন্দিকে ওই যে প্রাধান্য দেওয়া বীজটি উপ্ত হয়ে রইল। যাই হোক, তো এইবার 1947 সাল 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলো। না, একটি লক্ষ্য রাখতে হবে, পাকিস্তান স্বাধীন হয়েছিল কিন্তু 14ই আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস 14ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন তখন গভর্নর জেনারেল, প্রেসিডেন্ট অভিধাটা পরে এসেছে। গভর্নর জেনারেল হলেন কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্নাহ। আর তদানীন্তন যে পূর্ব পাকিস্তান হলো এখনকার যে বাংলাদেশ বা পূর্ববঙ্গ, তাকে বলা হতো পূর্ব পাকিস্তান। এইবার তিনি ওই একবারই 1948-এ পূর্ব পাকিস্তানে এসেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ঘোষণা করলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু
উইল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সমবেত জনতা চিৎকারে উঠলো, নো নো নো। উনি বুঝতে পারলেন না এবার কি বলতে চাইছে। উনি পাশের যে আধিকারিক তাকে জিজ্ঞেস করলেন যে হোয়াট দে আর সেইং। আধিকারিক তো দেখলো যে মুশকিল। উনি বললেন মানে মাইক ইজ ডিস্টার্বিং, কাজে বোঝা যাচ্ছে না। জিন্না আরো জোরে চিৎকার করে উঠলেন যে ইন উর্দু অ্যান্ড অনলি উর্দু উইল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এরাও আরো জোরে চিৎকার করলো। তারপরে ফলে কি হলো, মাইকটি বন্ধ করে দেওয়া হলো। জিন্না দ্বিতীয়বার ওইখানে মানে পূর্ব পাকিস্তানে তার জীবৎকালে আর তিনি আসেননি। তারপরে মোহাম্মদ আলী জিন্নার পরে তাদের গভর্নর জেনারেল হলেন নাজিবউদ্দিন। তিনি ঢাকায় এলেন 1952 সালে। তিনি বললেন 1952 সালে 26শে জানুয়ারি তিনি উর্দুতে ঘোষণা করলেন যে পূর্ব পাকিস্তানের প্রতিটি ধুলি ইসলামে ভিজিয়ে দেবেন আর উর্দু দিয়ে মুড়ে দেবেন। ব্যাস, বারুদে অগ্নিসংযোগ হলো। ঢাকার সকল মহলে প্রতিবাদ ধ্বনিত হতে থাকলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় সংগ্রাম পরিষদ তৈরি হলো। পরিষদের পক্ষ থেকে 4 এবং 11 ফেব্রুয়ারি পূর্ণ হরতাল ডাকা হলো। প্রতিবাদ সভা ডাকা হলো। দুটোতেই অভূতপূর্ব সাফল্য এলো। এবার পরিষদের পক্ষ থেকে ভাষা আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করে পুস্তিকা বের হলো। তাতে নাম দেওয়া হলো ভাষা আন্দোলন কি ও কেন। আন্দোলনের 12টি কর্মসূচি নির্দেশ করা হলো। 20শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় চত্বরে 144 ধারা জারি করা হলো। গোয়েন্দা বিভাগ কড়া হুঁশিয়ারি দিল প্রশাসনকে, কিন্তু জোয়ারের স্রোত বাদ দিয়ে তো আর রুদ্ধ করা যায় না। 21শে ফেব্রুয়ারি এলো। সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা, কিন্তু সেই 144 ধারা অমান্য করে বের হলো মিছিলের পর মিছিল। খুব বড় মিছিল নয়, ছোট ছোট মিছিল বিভিন্ন জায়গার থেকে, কিন্তু 144 ধারা ভাঙা হলো প্রত্যেকটিতে। সেখান থেকে উঠলো স্লোগানের পর স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই, নাজিবউদ্দিন গদি ছাড়ো। জগন্নাথ হলের দক্ষিণাংশে অবস্থিত পাকিস্তান প্রাদেশিক পরিষদ ভবনে অধিবেশন চলছিল। তখন ওই ইয়ে ছিল, মানে তখন তো সমস্ত ইয়েটি তৈরি হয়নি। তখন ওই জগন্নাথ হলে পাশে যে একটা মানে বিশেষ ঘর ছিল, সেখানে ওই প্রশাসনের অধিবেশন চলছিল আর কি। প্রাদেশিক পরিষদ মানে পূর্ব পাকিস্তান আর কি, পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক পরিষদ সেই ভবনে অনুষ্ঠিত হচ্ছিল। ছাত্রদের মিছিল সেই দিকে অগ্রসর হলো। মিছিলের জনপ্রতিনিধি মিছিল এগোচ্ছে, জনপ্রতিনিধি ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি বেরিয়ে এসে মিছিলকে আশ্বস্ত করলেন, আমি প্রস্তাব রাখবো, আমি বাংলার পক্ষ হয়ে বলবো। তিনি বললেন যে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। কিন্তু তার প্রস্তাব তো স্বাভাবিকভাবে তার প্রস্তাব বাতিল হলো। এই ধীরেন্দ্রনাথ দত্তর নামে বাংলাদেশে এখন একটা রাস্তা আছে, এখন আছে কিনা জানি না, তবে কিছুদিন আগে পর্যন্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে একটা গ্রন্থাগার আছে, জাদুঘরের ছবিও আছে, মানে ওই ধীরেন্দ্র দত্তের সেই জাদুঘরে তার ছবিও আছে। সেই ছবি আমি দেখে এসেছি, এখন আছে কিনা জানি না। প্রকৃতপক্ষে তিনি আন্দোলন
শুরু করেছিলেন 1948-এর 23শে ফেব্রুয়ারি থেকে। সেইখানে তিনি সংসদ সদস্য হিসেবে পাকিস্তানে জিন্নার মুখের ওপরে তিনি বলেছিলেন যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, কেননা সংখ্যাগরিষ্ঠের ওপরে সংখ্যালঘিষ্ঠের ভাষা চাপিয়ে দেওয়া চলবে না। কিন্তু সেখানে প্রস্তাব হয়েছিল যে হ্যাঁ, উর্দু তো হবেই, ইংরেজি চলতে পারে, কিন্তু বাংলা চলবে না। কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত জিন্নার মুখের ওপরে বলেছিলেন যে দেশে 6,90,00,000 পরিবারের মধ্যে 4,40,00,000 বাংলা ভাষায় কথা বলে। তাহলে আপনি বলুন মশাই, রাষ্ট্রভাষা কি হওয়া উচিত? মজা হচ্ছে, তখন কিন্তু পূর্ব পাকিস্তানের সদস্যরা কেউ তাকে মানে সমর্থন করতে সাহসী পায়নি। শুধু 3জন করেছিলেন সমর্থন। একজন হচ্ছে প্রেমহরি বর্মন, একজন ভূপেন্দ্র কুমার দত্ত, আরেকজন শীষচন্দ্র চট্টোপাধ্যায়। তো কাজে বোঝা যাচ্ছে যে যদি বাংলা ভাষার আন্দোলনের কথা বলি, পাকিস্তানে সেই আন্দোলন কিন্তু শুরু করেছিল, যদিও আমি সেই কথা আনতে চাই না, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলা ভাষার জন্য প্রথম আন্দোলন কিন্তু করেছিলেন সেইখানকার হিন্দুরাই। দেশের প্রধানমন্ত্রী তো লিয়াকত আলী খাঁ, তিনি ধর্ম, ভাষা, জাতিকে একসাথে জুড়ে দিয়ে বললেন, উপমহাদেশের কোটি কোটি মুসলমানের দাবিতে পাকিস্তানের জন্ম এবং তাদের ভাষা উর্দু, কাজেই বেশিরভাগ মানুষই যে ভাষায় কথা বলে তাকে প্রাধান্য দিতে হবে। কিন্তু বোঝাই যাচ্ছে তার কথার মধ্যে তো ভুল ছিল। কিন্তু তিনি বললেন, আমরা পাকিস্তানকে করতে চাই এক জাতি, এক দেশ, এক ভাষা। দেখুন, এখন কিন্তু আমাদের ও সেই একই জিগির তোলা হচ্ছে প্রায়। যাই হোক, তো 11ই মার্চ গণপরিষদে রাষ্ট্রভাষা উর্দু এই মর্মে বিল পাশ হয়ে গিয়েছিল। যাই হোক, এ তো ওই কথা গেল। আবার ফিরে আসি আমাদের কথায়। ধীরেন্দ্রনাথ অধিবেশনে বাংলা ভাষার পক্ষে বক্তৃতা করছেন, ছাত্রদের মিছিল এগুচ্ছে। প্রধানমন্ত্রী, তখন তো মুখ্যমন্ত্রী না বলে প্রধানমন্ত্রী বলা হতো আর কি, নুরুল আমিন খাঁ, মানে পূর্ব পাকিস্তানের যিনি আর কি প্রধানমন্ত্রী, নুরুল আমিনকে সংবাদ দেওয়া হলো যে ছাত্রদের মিছিল আসছে। অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই অপরিণামদর্শী নুরুল মিছিলের উপর গুলি চালাবার নির্দেশ দিলেন। এই শাসকের হুকুম পালন করা হলো, চলল গুলি, লুটিয়ে পড়ল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র আবুল বরকতের দেহ। ডুবন্ত সূর্যের বুক তখন লাল হচ্ছে, তার রক্তেও যেন লাল হয়ে উঠল। বাংলা ভাষার মর্যাদার দাবিতে প্রথম শহীদ, তাকে উদ্দেশ্য করেই লেখা হলো। লিখলেন সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী, সুরারোপ করলেন আব্দুল লতিফ, পরে অবশ্য আলতাফ মাহমুদ অন্য সুর দেন এবং সেই সুরটি বেশি জনপ্রিয় হয়। এই বরকতের উদ্দেশ্যে তার দেহ লুটিয়ে পড়ল গুলিতে ঠিক 21শে ফেব্রুয়ারি সন্ধ্যেবেলায়, সূর্যাস্তের সময়। সেই গান হলো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি,
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কালবৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রেখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগ্নে, তবু তোরা পার পাবি, না না না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগানো চাঁদ চুমু খেয়েছিল হেসে হেসে, পথে পথে ফোটে রজনীগন্ধা, অলোকনন্দা যেন এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো এক খেপা বুনো, সেই আঁধারের পশুদের মুখে চেনা, তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা, ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশ জননীর দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে, ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজও জাগো, তুমি আজও জাগো, ভাই আঁতাকে দারুণ ক্রোধের আগুনে আমার জ্বালাবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। গানটি একটি খবরের কাগজের শেষের পাতায় 21এর গান এই নামে প্রকাশিত হলো। তখন রচয়িতার নাম ছাপা হয়নি, পরবর্তীতে ছাপানো হয়। 1954 সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে সংকলনে প্রকাশিত হয় গানটি। তৎকালীন সরকার সংকলনটি বজায়াপ্ত করে। 1969 সালে জাহির রায়হান তার জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে গানটি ব্যবহার করেছেন। এখানে এসেছিল সিনেমাটা। একটি হিন্দি, মালয়ী, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানি প্রভৃতি 12টি ভাষায় এই গানটি অনুদিত হয়েছে এবং সেই ভাষাতে এই গানটি গাওয়াও হয়ে থাকে। 1954 প্রভাত ফেরিতে প্রথম এটি গাওয়া হয়েছিল। যা বলছিলাম, 21এর ডুবন্ত সূর্যে রক্ত লাল হয়ে উঠেছে, সূর্যালোককে অভিবাদন জানালো ভাষা আন্দোলনের প্রথম শহীদ আবুল বরকতকে। এই আবুল বরকত ছিলেন মুর্শিদাবাদের সালারের কাছে বাবলা গ্রামের ছেলে। এই পরিবার দেশভাগের পরে এখান থেকে ওইখানে যায়। তিনি তখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বছরের ছাত্র ছিলেন। যা হোক, বাধা পেরিয়ে মিছিল চলল কার্জন হলের দিকে। সেখানেও চলল গুলি। রফিক, জব্বার, সালাউদ্দিন, সালাম ও অসংখ্য মিছিলকারী নিহত হলেন। সবাই দেহ পাওয়া যায়নি, অনেকের নামও জানা যায়নি। প্রশাসন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিল দেহগুলি। তা সত্ত্বেও পুলিশ নাজেহাল। এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে, এই কোণা থেকে ওই কোণা থেকে একটার পর একটা টুকরো টুকরো মিছিল বেরোচ্ছে। আধার রাত প্রভাত হলো, এলো 22শে ফেব্রুয়ারি। এদিকে নবাবপুর রোড, বংশাল রথতলার মোড় থেকে মিছিল বের হতে শুরু হলো। চলল পাল্টা গুলি। নিরস্ত্র ছাত্র সমাজের ওপর বর্বর প্রশাসনের গুলিতে শহীদ হলো শফিউর রহমান, আব্দুল আওয়াম ও আরো কয়েকজন। কিন্তু শফিউল ছাড়া আর কারো মৃতদেহের হদিশ পাওয়া যায়নি। প্রথম দিনও কেবলমাত্র বরকতের দেহই পাওয়া গিয়েছিল। কোনো ধর্মীয় নিয়ম কানুন ছাড়াই দেহ দুটিকে
আজমপুরে কবরস্থ করা হয়। পুলিশ এই দেহ দুটির জন্য হন্যে হয়ে তল্লাশি চালিয়েছিল, কিন্তু দেহ পায়নি। সাধারণ মানুষের, বিশেষ করে কারখানার রক্ষীদের ভূমিকা এক্ষেত্রে ছিল অতুলনীয়, প্রশংসনীয়। তারাই দেহ দুটিকে লুকিয়ে নিয়ে রেখে দিয়েছিল, তারপরে অন্তত কবরস্থ করে, যদিও কোনো ধর্মীয় নিয়ম কানুন মানা হয়নি। এই শফিউর রহমান ছিলেন কোন্নগরের ছেলে। দেশভাগের পরে তার বাবা 1948 সালে ওইদিকে চলে যান। সংগ্রাম পরিষদ ঠিক করলো শহীদের স্মৃতিকে অমর করে রাখতে একটা শহীদ মিনার তৈরি করবে। কিন্তু কি করে তৈরি করবে? মেডিকেল কলেজের ছাত্ররা তারা এগিয়ে এসে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যায় অন্ধকারেই ইট সিমেন্ট জোগাড় করে ফেলল এবং কোনো মতে শহীদ হায়দার 22 তারিখে রাতে বসে নকশা করলেন, আর বদরুল ইসলাম তার নেতৃত্বে এক রাতের মধ্যে কিছু ছেলে কোনো মতে একটি নড়বড়ে মিনার তৈরি করলেন, যেটি নিয়ে আমরা এখন দেখি। পৃথিবীতে কোথাও এমন নড়বড়ে মিনার এত সম্মান পায় না। এই নড়বড়ে মিনার 24শে ফেব্রুয়ারি ভোরে বাঙালিরা দেখল যে আগুন রাঙা শপথ স্পর্ধার সঙ্গে একেবারে এক অনন্যভাবে প্রকাশিত হয়ে উঠল। কিরকম? বাংলা একাডেমি তখন ছিল, এখন যেটা বাংলা একাডেমি, আমি বললাম বটে যে কোনো সম্মান পায়নি, কিন্তু আসলে কিন্তু ওই মিনারটি সেই মিনার নয়। ওই মিনারটি টিকে ছিল মাত্র 3 দিন। সেই মিনারটি 28 তারিখ পর্যন্ত টিকে ছিল। তারপরে কর্তা ব্যক্তিরা কি করবে ভেবে না পেরে শেষমেশ ওই মিনারটিকে ভেঙে দেয়। কিন্তু সশস্ত্র বাহিনী ভেঙে দেয়, কিন্তু ভেঙে দেওয়ার পরেই হয়তো সেই সময় কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য সেটি রইল না ঠিকই, কিন্তু আবার আবার আন্দোলন যখন আপাতত একটু স্তীমিত হয়েছে, অর্থাৎ প্রশাসন ভাবলো যে না এবার থেমে গেছে, আবার সেইখানে মিনার গড়ে উঠল। 1954-তে পাকিস্তানে শাসক দলে ভরাডিবি হলো, যুক্তফ্রন্ট সরকার গঠিত হলো। সেই গুপ্তফ্রন্ট সরকার 21 দফা কর্মসূচি নিল, তাতে ছিল এই শহীদ মিনার গড়ে তোলার কথা, কিন্তু প্রশাসনিক কারণে সেটা আটকে গিয়েছিল। মিনারের ওপরে প্রশাসনিক 92 ক ধারা আরোপিত। তারপরে এলো 1957, লন্ডন ফেরত শিল্পী। আর তার আগে অবশ্য ওটা আমরা তো ধরে নিচ্ছি যে মাঝখানের অনেক ঘটনা, সেই সব ঘটনা তো বলার সময়ও নেই, বলা যাচ্ছেও না, বলা মানে শুধু ওইটাতেই তাহলে অনেক সময় চলে যাবে। তো 1957 সালে লন্ডন ফেরত শিল্পী হামিদুর রহমানকে দিয়ে একটি নকশা করানো হয়েছিল। সেই নকশাটিও ওই একটা খুব বিরাট সুন্দর একটি নকশা ছিল। সেই নকশাটি অনেকটা আমাদের তাজমহলের অনুকরণে আর কি, মানে তার চারদিকটা বাউন্ডারির ভেতরে যে অংশটা সেটা ঠিক ওই তাজমহলের মতন, কিন্তু সেইটিও কোনো ইয়ে কাজ হয়নি। যখন মুজিবুর রহমান শাসন ক্ষমতায় আসেন, তিনি আবার নতুন করে সে অসাধারণ এক প্ল্যান তৈরি করেছিলেন। সেই প্ল্যানও কাজে দেয়নি, উনি তো গতই হলেন। তারপরে এখন তো ওই সমস্ত বাতিল করে দিয়ে জাহাঙ্গীরনগরে মিনার হয়েছে, শহীদ মিনার।
সেটা অন্য, তার সঙ্গে এইগুলোর কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই নরবরে যে মিনারটি পরে ছাত্ররা আবার তৈরি করেছিল, সেইটিই কিন্তু শহীদ মিনারের মর্যাদা পেয়ে চলেছে। শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন বাংলা ঘোষিত হলো। স্বাধীন বাংলা 1971 দেশ স্বাধীন হলো। বাংলা ভাষা কে সেই বিখ্যাত, যেটা নাকি এখন মানে আর্কাইভসে রাখা আছে জাতিপুঞ্জের, সেই আমাকে দাবায় রাখতে পারবে না, আমরা তোমাদের ভাতে মারবো পানিতে মারবো, সেই যে বিখ্যাত বক্তৃতা। যাই হোক, তারপরে তো তাকে অন্তরীণ করা হলো। তারপরে তিনি ফিরে এলেন, দেশ স্বাধীন হলো, তিনি প্রথম রাষ্ট্রপতি ঘোষণা হলো। এইখান থেকে উনি যখন নাকি কারাগারে ছিলেন, তখন ওকে রাষ্ট্রপতি করে সরকার গঠিত হলো। উনি ফিরে এসে প্রধানমন্ত্রী হলেন। তারপরে তো অনেক জল গড়িয়ে গেল, উনি বাকশাল গ্রহণ করলেন ইত্যাদি। তারপরে তো এক সময় ওনাকেও হত্যা করা হলো। বাংলাদেশের ইতিহাসই পাল্টে গেল। তারপরে তো অনেক জল গড়িয়ে গেল, পদ্মা দিয়ে জল গড়ালো, দেশের পৃথিবীর সমস্ত নদী দিয়ে গড়িয়ে গেল। তারপরে এখন বাংলাদেশের অবস্থা আপনারা দেখুন। জানি না এখন সেইখানে 21শে ফেব্রুয়ারি গান কি মর্যাদা পায়। কিন্তু সারা পৃথিবীতে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হয়, এবং সেই জন্য কিন্তু সারা পৃথিবী বাংলাদেশ এবং মুজিবুর রহমানের কাছে কৃতজ্ঞ। কাজেই আজকে বাংলাদেশের মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হোক, যাই হোক না কেন, হয়তো এক সময় যদি মুজিবুর রহমানের নাম বাংলাদেশ থেকে মুছেও যায়, কিন্তু যতদিন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থাকবে, ততদিন মুজিবুর রহমানের নাম কেউ মুছে দিতে পারবে না। সেই রবীন্দ্রনাথের কবিতা আছে না, মরে না মরে না তাহা সত্য, যাহা শত শতাব্দীর বিস্মৃতির তরে, নাহি মরে উপেক্ষায় অপমানে, না হয় অস্থির আঘাতে না টলে। এই 52 সংগ্রাম, এই 71-এর মুক্তি সংগ্রামের কথা এখনো মানুষ মনে রাখবেই এই 21শে ফেব্রুয়ারির প্রসঙ্গে। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেলাম, বাংলা ভাষার প্রতি আমাদের গর্ব হচ্ছে, বাংলা ভাষাকে নতুন করে ভালোবাসতে শিখলাম। কিন্তু আমরাও যে রক্ত দিলাম, কবে রক্ত দিলাম? খুব লজ্জার কথা, রক্ত দিলাম 1961 সালে। 1961 সাল কেন বিখ্যাত? 1961 সাল হলো গুরুদেব রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ। জন্ম শতবর্ষর উদযাপন চলছে। সেই সময় অসম সরকার ঘোষণা করল যে বাংলা ভাষা নিষিদ্ধ। এমনকি যেটাকে আমরা বারাক উপত্যকা বলি, কাছাড়, হাইলাকান্দি, হ্যাঁ, এইসব যে জেলাগুলি আর কি, যেখানে বাঙালি, সেখানেও 2/3 বাংলা ভাষায় কথা বলে। সেখানে 250টির মধ্যে 247টি বাংলা স্কুল বন্ধ করে দিল, বাংলা ভাষা নিষিদ্ধ করে দিল, বাংলা ভাষায় পড়াশোনা, অসমীয়া শিখতেই হবে। স্বাভাবিকভাবে বাঙালিরা গর্জে উঠলেন। তার আগে 1960 থেকে শুরু হয়েছিল বাঙ্গাল খেলা। আমরা যখন ছাত্র, প্রেসিডেন্সি কলেজে স্নাতক শ্রেণীর, ওই সময় একদিন শুধু আমরা পিকেটিং মানে ক্লাস বয়কট করে বেরিয়েছিল, মনে আছে, ওই বাঙ্গাল খেলা আন্দোলনের সময়। এবং সেখানে শিক্ষকদেরও সমর্থন ছিল। যুধাজিৎ সেই সময় মেখলা পরা মেয়ে বলে একটি বই লিখেছিলেন, যে বইটি বাজেয়াপ্ত হয়, সরকার বাজেয়াপ্ত করে। তো সেই বাঙ্গাল খেলা আন্দোলনেরই ফলশ্রুতি 1961 সালে এই বাংলা ভাষার জন্য, যে বাংলা ভাষা, তারা বলেছিলেন অসমীয়া ভাষার সঙ্গে সমমর্যাদায় বাংলা ভাষাকে দিতে হবে।
আর বরাক উপত্যকায় সেখানে বাংলা ভাষাতে কাজকর্ম চলতে হবে, এই ছিল তাদের দাবি। কিন্তু অসম সরকার সেটা মানেনি, বরঞ্চ উল্টে বাংলা ভাষাকে আরো জবরদস্তি অসমীয়া ভাষা একমাত্র ভাষা বলে দাবি করল। এটা হচ্ছে আবার আমাদের যে প্রথায় বা যে রীতিতে 1956 সালে এই রাজ্যগুলো বিভক্ত হলো, নতুন রাজ্য তৈরি হলো ভাষার ওপরে, সেই রীতি অনুযায়ী বরাক উপত্যকাকে অসমীয়া ভাষা একমাত্র ভাষা ঘোষণা করা সেই রীতি বিরুদ্ধ, তবুও সেটা করা হলো। স্বাভাবিকভাবে আন্দোলন চলতে থাকলো এবং 1961 সালে 19শে মে ঠিক হলো যে পিকেটিং করা হবে, হরতাল। বিরাট বড় নয়, সামান্য, খুব বেশি সংখ্যকও নয়, অল্প সংখ্যক মানুষ তারা শিলচর স্টেশনে পিকেটিং করছিল। সকালে শিলচর মেলটি যায়নি, সেটি যায়নি। তো পিকেটিং যারা করছে তারা মানে ধর্মঘটিরা ওখানে রয়েছে। স্বাভাবিকভাবেই সেনাদল মোতায়েন করা হয়েছে, কারণ রেলের সম্পত্তি, তো রেলের সম্পত্তি যদি নষ্ট হয় সেনাদল মোতায়েন করা হয়েছে। কিন্তু কোন রকম উত্তেজনা নেই। সেনাদলের সঙ্গে যারা পিকেটিং করছে ধর্মঘটিদের ঠাট্টা ইয়ার্কি চলছে। চা খাচ্ছেন, সেনাদল চা খেয়ে ওদের দিচ্ছে, ওরা এদের দিচ্ছে, এইরকম একটা পরিবেশ। কমলা ভট্টাচার্য 15 বছর বয়স, স্কুল ফাইনাল দেবে। সে মাকে বলেছিল, মা পিকেটিং এ যাচ্ছে, চলে আসবো, বেশি দেরি তো আর হবে না, তুমি আমার ভাত বেড়ে রেখো, আমি এসে খাবো। ওর একটা ছোট বোন ছিল, তার নাম মঙ্গলি, মঙ্গলা আর কি, মঙ্গলি ডাকতো। সে একবারে খুব না ওটা, সেও সঙ্গে সঙ্গে, ওকে অনেক ধমকালো, না তুই যাবি না যাবি না, তবু সঙ্গে সঙ্গে গিয়েছিল। আর একটু হয়তো দূরে দাঁড়িয়েছিল আর কি। হঠাৎ একটা প্লেন এলো মৌসুমে। প্লেনে কে এসেছিল বলছি, কে এসেছিল। প্লেন দুপুরবেলা চলেও গেল। এরা কিন্তু সেই অবস্থা, তখন পিকেটিং চলছে। হঠাৎ সৈন্যদল কাউকে কিছু বুঝতে না দিয়ে, জানতে না দিয়ে, প্রায় জালিয়ানওয়ালাবাগেরই একটি ছোট্ট এডিশন আর কি। সেই যে সৈন্যরা একটু আগে রসিকতা করছিল, ঠাট্টি আর কি করছিল, যারা বন্দুক ধরে 17 রাউন্ড গুলি ছুড়ল। 17 রাউন্ড গুলি ছোড়ার সঙ্গে 11 জন মারা গেল। কে 11 জন? সেই কমলা ভট্টাচার্য, 15 বছর। 19 বছরের ছাত্র শচীন্দ্রনাথ পাল, কাঠের মিস্ত্রি চণ্ডীচরণ সূত্রধর, সদ্য বিবাহিত বীরেন সূত্রধর, চায়ের দোকানের কর্মী কুমুদ দাস, বেসরকারি সংস্থার কর্মী সত্যেন্দ্র দেব, ব্যবসায়ী সুকোমল পুরকাইত, সুশীল সরকার, অবনী দেবনাথ, কানাইলাল নিয়োগী রেলকর্মী, আর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা হিতেশ বিশ্বাস, এই 11 জন। এই তালিকা থেকে বোঝা যাচ্ছে যে সব শ্রেণীর মানুষের মধ্যেই এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। ওই প্লেনে কে এসেছিলেন জানেন তো? জওহরলাল নেহেরু। তিনি বিমলা প্রসাদ চালিহা মুখ্যমন্ত্রীকে
এই প্রস্তাবটি দিয়ে গিয়েছিলেন। তা না হলে চালিহার সাধ্যি ছিল না এইরকম ভাবে নিরস্ত্র শান্ত ধর্মঘটীদের উপরে গুলি চালাবার। কিন্তু ভেবেছিলেন তারা, নেহরুও ভেবেছিলেন, চালিয়াও ভেবেছিল যে এটা বন্ধ হয়ে যাবে। ওমা, বন্ধ হবে কোথায়? এরপর তো আন্দোলন আরো আগুনের রূপ নিল। এবার তো তারা বললেন খুব বিপাকে। সঙ্গে সঙ্গে তখনকার প্রধান বিচারপতিকে দিয়ে একটি এনকোয়ারি কমিটি তৈরি হলো। কিন্তু সেই কমিটির রিপোর্ট আজও বের হয়নি। তাতেই বোঝা যাচ্ছে যে কমিটির রিপোর্ট প্রশাসনের পক্ষে ছিল না। কিন্তু একটি বেসরকারি কমিটি, তদন্ত কমিটি তৈরি হয়েছিল। এই বেসরকারি কমিটি, এখানে আমাদের অনেকেই ছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, স্নেহাংশু আচার্য ছিলেন, নির্মল চন্দ্র চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জির পিতৃদেব, তারা ছিলেন, আরো অনেকে ছিলেন। তারা রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টে তারা ধর্মঘটীদের থেকে কোনো রকম প্ররোচনার ইঙ্গিত তারা পাননি। কিন্তু এতে সরকার বেকায়দায় পড়ে গেল। তখন কমিটি ধর্মঘটীদের নেতাদের সঙ্গে মিটিং হলো। এইদিকে বিমলা প্রসাদ, ওইদিকে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারতবর্ষে এই একটি মানুষ, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী তখন ফর্মুলা দিলেন, যেটাকে শাস্ত্রী ফর্মুলা বলে। সেই ফর্মুলাতে আবার ওই জিনিস ফিরে এলো যে ওই বাংলায় শিক্ষা ইত্যাদি যেগুলো নাকি ধর্মঘটীরা চেয়েছিলেন, প্রায় সবগুলি ফিরে এলো। কিন্তু ওই যে ওই আরেকজন ছিলেন রণদেব চৌধুরী, উনি জানেন সিপিএম নেতা ছিলেন, রণদেব চৌধুরী, তিনিও ওই কমিটিতে ছিলেন আর কি। ও আর ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রথম যে মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, উনি ছিলেন। তারপর ত্রিগুণা সেন ছিলেন, ত্রিগুণা সেন এরা ছিলেন। ত্রিদীপ চৌধুরী ছিলেন, আরএসপি নেতা ত্রিদীপ চৌধুরী ছিলেন। যাই হোক, তো তারপর এই লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যস্থতায় একটা সমঝোতা এলো। তারা তাদের দাবিগুলো সমস্ত মেনে নেওয়া হলো। কিন্তু সেই যে অর্ডারটি, সেই অর্ডারটি বেরোতে লেগে গেল অনেক দেরি। মুখে তারা মেনে নিয়েছেন, কিন্তু অর্ডার বেরোতে অনেক দেরি হয়েছিল। যাই হোক, শেষমেশ হয়তো মেনে নেওয়া হলো। কিন্তু যে মেনে নেওয়া হলে কি হবে, এখন আবার তো, এখন কেন, তারপরে বহুবার এই যে বাঙ্গাল খেদা রোগ, এ তো অসমের ওর সঙ্গে শেষ হয়নি, তারপরে বহুবার হয়েছে। একটা প্রচ্ছন্ন ইয়ে চলছিলই, মানে বাঙালিদের বিরুদ্ধে একটা আন্দোলন তাদের চলছে, এখনো তো চলছে, সে তো দেখতেই পাচ্ছেন আপনারা। এবং আমাদের এই শঙ্কু মহারাজের অসম ভ্রমণে যতই তিনি তোষামোদের কথা বলেন না কেন অসমীয়া সাহিত্যিকদের, কিন্তু তাদের মধ্যে যে তীব্র বাঙালি বিদ্বেষ, সেটি সেখানেও পাবেন, দেখি কথায় কথায় প্রকাশ পেয়েছে। এখন তো এটি একেবারে খোলাখুলি আবার প্রকাশ পাচ্ছে। এখানে হচ্ছে মুশকিল। 2010 সালে শিলচর স্টেশনকে ভাষা শহীদ স্টেশন এইটি নাম করার একটি প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তারা মানেনি। রেল বলছে যে এটা যদি নাম দেওয়া হয় তাহলে সেই ঘটনার একটি স্মারক হয়ে থাকবে, মানুষের মনে একটা মানে বিতৃষ্ণা বা বিদ্বেষ ইয়ে হবে,
সেই জন্য তারা ইয়ে নেয়নি। তো যা বলছিলাম আর কি, যে 2014 সালের 10ই সেপ্টেম্বর তখন সরকার PLC 14/2011 39 নির্দেশে বারাক উপত্যকায় অসমীয়া ভাষাকে সরকারি ভাষা হিসেবে গণ্য করার আদেশনামা প্রত্যাহার করা। তো এই তো কাজেই এইখানে কিন্তু রক্ত দেওয়া হয়েছে। আমি একটা কবিতা পড়ছি, ছোট্ট কবিতা। এই কমলা ভট্টাচার্যের মৃত্যুতে যুবনাশ্য মনীষ ঘটক, মানে ঋত্বিক ঘটকের দাদা, মহাশ্বেতা দেবীর বাবা, তিনি একটি কবিতা লিখেছিলেন। সে যে বলে গেল জান দেব, ভাত বেড়ে রেখো, ফিরে এসে খাবো, না এলো মাগো ভেবো না, যেতে দিনাই ছোট মঙ্গলিকে, যদিও নাছর বান্দা, দিদিগত প্রাণ ছিল ছুরিটার, তিলে তিলে দেয় প্রাণটা, বড় অনটন অভাব দৈন্য ভরা এই ছোট সংসার, মেজ রেণুবালা স্বামী কি জিনিস পাইনি জানতে, অল্প বয়সে হয়েছে বিধবা, শুকোয়নি আজও তার চোখের জল, কমলিকে খুন করেছে স্টেশনে, দুঃসংবাদ শুনে সে পাগল, আমরা তো কেউ জওহরলালের কোনো অনিষ্ট করিনি, কল্পনাতেও অশুভ চিন্তা মনে কেউ কবু করিনি, তবে কেন তিনি গৌহাটিতে এসে এসব কাণ্ড করলেন, ঘাতক পাঠিয়ে শিলচরে কেন মরণ নিশান ওড়ালেন, দু চোখের মনি কমলি আমার বলেছিল মাগো, এইবার ম্যাট্রিক দিয়ে টাইপ শিখবো, করব প্রচুর রোজগার, আসবে সুদিন দেখে নিও, তোমার দুঃখ ঘুচবে। ভাষা বিদ্রোহে যোগ দিতে গিয়ে মেয়ে চলে গেল রেল স্টেশনে, যেদি মংলা সাথে সাথে গেল, কারণ বারণ কে শোনে, ফিরে এলো না কো শুধু একজন, আরেকজনও তো যায়, ওদের মা আমি, মুছলাম চোখের জল, আমার কি সাজে হায় হায়, যে ভাষায় মাকে প্রথম জেনেছি, যে ভাষা আমার দেবতা, কথা কইবার অধিকার তাতে নেই আমার, কথা কইবার অধিকার নেবই তা আমি কেড়ে, নেহেরু ফকরু চালিহাদের দল বলে বুলেট না বাংলা, জান দেব তবু জবান দেব না, করুক না যতই হামলা। নেহেরু ফখরু চালিহা, নেহেরু হচ্ছে জওহরলাল নেহেরু, ফখরু হচ্ছেন ফখরুদ্দিন আলী আহমেদ, পরে রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি তখন ছিলেন অসমের স্বরাষ্ট্রমন্ত্রী, আর চালিহা হচ্ছে বিমলা প্রসাদ চালিহা, যে ছিলেন প্রেসিডেন্ট। আরো দুটো আন্দোলন আমরা করেছিলাম, সে দুটোই 1956 সালে। সেটা হচ্ছে মানভূমের পুরুলিয়া, বিহারি ছিল, সেখানে বাংলা ভাষাতে বাংলায় নিয়ে আসার জন্য আন্দোলন হয়েছিল, বিরাট প্রতিনিধি দল এসেছিল ওইখান থেকে হেঁটে, মানে পদব্রজে এসেছিল এই কলকাতায়, কলকাতায় তাদের জেলে অন্তরীণ করা হয়, তারপরে যখন প্রস্তাব পাশ হয় যে না পুরুলিয়া বাংলাতে, তাদের আবার ছেড়ে দেওয়া হয়, সসম্মানে পাঠানো হয়, ওর ডিটেলস আর বললাম না। আরেকটা ছিল বঙ্গ বিহার সংযুক্তি, সেটা 1956 সালে, সেটা অনেককেই প্রায় মত করিয়ে নেওয়া হয়েছিল, এমনকি বিধান রায়কেও, অবশ্য বিধান রায়ের পক্ষে একটা বলার ছিল, কারণ তখন বিধান রায় ওই বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের চাপে তিনি দিশেহারা, যে তাদের কি করে পুনর্বাসন দেবেন, তার ভাবনা ছিল যে বঙ্গবিহার যুক্তি হলে তিনি বেশি জমি পাবেন, কিন্তু বাঙালি মানেন, এমনকি আমাদের কুমুদরঞ্জন মল্লিক বাংলা বিহার সংযুক্তির পক্ষে কবিতা পর্যন্ত লিখেছিলেন, কিন্তু মেঘনাদ সাহার নেতৃত্বে বাঙালি গর্জে উঠেছিল, এবং শেষ পর্যন্ত সেই আন্দোলন এমন পর্যায়ে যায় যে যেদিন প্রস্তাবটি গৃহীত হওয়ার কথা বিধানসভায়, সেই দিন দেখা গেল কংগ্রেস সদস্যরাও মত দিতে
পারছেন না। বিধান রায় বললেন জওয়াহরলাল নেহরুকে যে না, এই প্রস্তাব আমরা পাশ করাতে পারবো না, এবং সেই প্রস্তাব পাশ হয়নি, বঙ্গ বিহার সংযুক্তি সম্ভব হয়নি, সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে 1956 সালে। এই যে তিনটে আন্দোলন, এই তিনটে আন্দোলনের মধ্যে 1961 19শে মে, এটি হচ্ছে আরো সাংঘাতিক আন্দোলন। আমরা 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করি। মাতৃভাষা দিবস তার তো মর্যাদা আছে, আমি বললাম, দেখালাম যে কোথায় মর্যাদা, কিন্তু রক্ত যে দিয়েছিলাম ভাষার জন্য, 21শে ফেব্রুয়ারি সেটা মনে করিয়ে দেয়। কিন্তু সেইখানে এটিও আমাদের মনে রাখা দরকার, 19শে মে স্বাধীন ভারতে গুরুদেব রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে বাঙালি বাংলা ভারতবর্ষের আরেকটি অঙ্গরাজ্যে ভাষার সম্মান পাওয়ার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিল। 11টি নিরস্ত্র প্রাণ চলে গিয়েছিল ভারত সরকারের মানে পেছন থেকে প্ররোচনায় অঙ্গরাজ্যের সরকারের গুলিতে। আবার সেই দিন ঘুরে এসেছে। কাজে ওই মাতৃভাষা দিবসে ওই যে কথা, যে এটা অস্তিত্বের পরিচায়ক, বাংলা ভাষায় কথা বলা, মাতৃভাষায় কথা বলা, কাজেই আমার বাংলা ভাষায় কথা বলার অধিকার আমার আছে। ভারতবর্ষের কেন, পৃথিবীর যে কোনো, আপনারা যারা বাইরে গেছেন জানেন, ইংল্যান্ডের স্টেশনগুলিতে বাংলাতে স্টেশনের নাম লেখা, আমাদের এখানে এমন বাংলা স্টেশনের নাম লেখা। বাংলা পশ্চিমবঙ্গে হয়তো আছে, তাও তো আবার সেই বড় ছোট, কোনটা বড় থাকবে কোনটা ছোট থাকবে সেগুলো সব উল্টে পাল্টে দিয়েছে, আগে যা ছিল এখন তা নেই। কিন্তু ইংল্যান্ডে কিন্তু বাংলাতে ইয়ের নাম লেখা আছে। আর আপনি যদি ইয়েতে যান, ওই মুসৌরিতে, সেখানে প্রত্যেকটি হোটেলে বাংলায় লেখা, সেটি বাংলা ভাষাকে ভালোবাসা নয়, সেটি সম্পূর্ণ ব্যবসায়িক কারণে। কারণ বাঙালিরাই তো বেড়াতে যায় বেশি, মুসৌরিতে বাঙালিরা যায় বলে বাঙালি মানে হোটেলগুলো রেস্তোরাঁগুলো সবেতে বাংলায় লেখা। কিন্তু আজকে ভারতবর্ষে থেকে বাঙালিকে বাংলা ভাষার মর্যাদার জন্য লড়তে হচ্ছে, এর চেয়ে অনুতাপের বিষয় নেই। আর তাই আমরা বলতে চাই যে আমাদের প্রশাসন, সরকার একটু জাতিপুঞ্জের মাতৃভাষা দিবসের চার্টার এবং সেইখান থেকে আজ পর্যন্ত এই 25-26 বছরের থিমগুলো একটু পড়ে দেখুক, যে ভাষা কোথায়। যারা হিন্দি ভাষী, হিন্দিকে তার 100 বার ভালোবাসবে। আর ওই যে মাল্টিলিঙ্গুয়ালিজম, আমরা কিন্তু অন্য ভাষার বিরোধিতা করি না। ওই যে বললাম যে নিজের মাতৃভাষাকে ভালোবাসে, সে পৃথিবীর প্রত্যেকটি ভাষাকে ভালোবাসবে, কিন্তু নিজের মাকে তো একটু বেশি আমি ভালোবাসবই, তাতে তো দোষ দেওয়া চলে না। কাজেই সেই স্বাধীনতাটুকু তো আমার আছে। আমি মাল্টিলিঙ্গুয়ালিজম ঠিকই, একাধিক ভাষা শেখাটা দরকার আমাদের। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা 4টে ভাষা শিখতাম। ক্লাস 6-এ সংস্কৃত শুরু হলো। আমি আসানসোলে পড়তাম, বিহারের লাগোয়া, সেখানে হিন্দি পড়তে হতো, আমি হিন্দি ভাষা শিখেছি সেখানে, সংস্কৃত, ইংরেজি আর বাংলা, এবং সেইখানে অল্প শিখেছিলাম সংস্কৃত। পরে নিজের চেষ্টায় সংস্কৃত শিখেছি বলে আমি রুবাইয়াতে ওমর খৈয়ামের হিন্দিতে অনুবাদ করেছি। কাজে সেটা আমার গর্ব যে হ্যাঁ, আমি হিন্দি শিখেছি। কাজেই মাল্টিলিঙ্গুয়ালিজম তার পক্ষে বলছেন, কিন্তু মাতৃভাষাকে সম্মান করবার অধিকার প্রত্যেকটি মানুষকে দিয়েছে, এবং মাতৃভাষা হচ্ছে আমার অস্তিত্বের আরেক নাম। সেই জন্য এই মাতৃভাষা দিবসে আজকে আমি নিজের মাকে ভালোবাসবো, নিজের মাতৃভাষাকে ভালোবাসবো মায়ের মতন। আর ওই মাতৃভাষা দিলেই ওই জাতিকতা থেকে আন্তর্জাতিকতা আসে। শেষ করে আসবো, আমার সময় হয়ে গেছে। শুধু একটি কথা বলি, এইভাবে নিজের মাতৃভাষাকে ভালোবাসলে পৃথিবীকে, সমস্ত ভাষাকে যদি নিজের মাতৃভাষাকে প্রকৃত ভালোবাসা যায়, তার মধ্যে যদি কোনো দুরভিসন্ধি না থাকে, হিন্দিকে ভালোবাসতে গিয়ে যদি তার পেছনে অন্য কোনো দুরভিসন্ধি না থাকে,
তেমনি বাংলাকে ভালোবাসতে গিয়ে যদি আবার অন্য কোনো দুরভিসন্ধি না থাকে, তাহলে এই ভালোবাসা আমাকে পৃথিবীর সমস্ত ভাষাকে ভালোবাসতে শেখাবে। রবীন্দ্রনাথ একটি গান আছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্ব মায়ের বিশ্বময়ীর আঁচল পাতা। অর্থাৎ যেই আমি আমার দেশের মাটিকে প্রণাম করছি, সেই প্রণাম দেশের মাটি হয়ে পৃথিবী মায়ের কাছে চলে যাচ্ছে। অরবিন্দ ঘোষ তার কারা কাহিনীতে বলছেন যে জন্মভূমি পৃথিবী রূপা হয়ে আমার সামনে এলেন। জন্মভূমিকে যে ভালোবাসে সে পৃথিবীকে ভালোবাসে, যে নিজের মানুষকে ভালোবাসে, নিজের বাড়ির মানুষকে ভালোবাসে, সে সমাজের মানুষকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, পৃথিবীর মানুষকে ভালোবাসে। আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, পৃথিবীর প্রতিটি ভাষা, ওই যে বললাম যেতে একটি মানুষ একটি যদি থাকে সেই ভাষায়, সেই মানুষটির সেই ভাষাকে আমি সম্মান জানাবো এবং তাকে আমি বলবো যে হ্যাঁ, যদি তোমার পরে ভাষা শেষ হয়ে যায়, তবু আমাদের লিঙ্গুইস্টিক ফিলোলজিতে তোমার ভাষা থাকবে, তুমি ভয় করো না, আক্ষেপ করো না। কাজেই এই পৃথিবীতে কিছুই ফেলানো যায় না। কাজে এইভাবে পৃথিবীর সমস্ত ভাষাকে আমরা সম্মান জানাবো। এটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা শিক্ষা। নমস্কার।